আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্জিয়ান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের কৃষি শিক্ষার প্রথম চ্যাপ্টারের এমসিকিউ এবং সৃজনশীল কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। গত ক্লাসগুলোতে আমরা অধ্যায়টা খুব ভালো করে বুঝিয়েছি। আজকে আমরা এই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দেব। ফার্স্টে দেখো, দেশের মোট ব্যবহৃত ধান বীজের শতকরা কত ভাগ চাষিরা নিজেরাই সংরক্ষণ এবং ব্যবহার করেন? এটা হবে 85%। নেক্সট, ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠা গেলে বেকারত্ব দূর হবে, পণ্যের দাম পাওয়া যাবে, বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে। এটা হবে 1, 2, 3। 4 নাম্বার, রসনারা তাহার বসতবাড়ির বাগানে একটি ফল গাছের কলম চারা এবং শাকসবজির বীজ বপন করেন এবং ভালো ফলন পান, কিন্তু পরবর্তী বছর নিজের উৎপাদিত শাকসবজির বীজ থেকে সবজির চাষ করে ভালো ফলন পেলেন না। রসন আবার লাগানো ফল গাছগুলো কি ধরনের গুণসম্পন্ন হবে? এটা হবে মাতৃগাছের মতো। নেক্সট দেখো, রসনারার পরবর্তী বছর সবজি চাষ করে ভালো ফলন না পাওয়ার কারণ মাতৃ ও পিতৃ গাছের গুণাগুণ একত্রে হওয়া। তো চলো আমরা এই অধ্যায়ের সৃজনশীলগুলো একটু সলভ করে নিচ্ছি। কৃষি নির্ভর এনায়েতপুর গ্রামের চাষিরা মৌসুমি ভিত্তিক ফসল চাষ করেন। তাদের উঁচু জমিগুলো অনেকাংশেই খালি পড়ে আছে, ফলে চাষিরা ওই সময় বেকার বসে থাকেন। জমিতে ফসল না থাকে এবং বেকারত্বের কারণে দিশেহারা কৃষকরা কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা চাষিদের মৌসুম নির্ভরতা মুক্ত বিভিন্ন ফসলের জাত চাষাবাদে উদ্বুদ্ধ করেন। ধান সহ বিভিন্ন শাকসবজির মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করে এনায়েতপুরের চাষিরা বর্তমানে স্বাবলম্বী। তো চলো, ফার্স্ট কোশ্চেন জিএম ফসল কি? সংকরায়ন এবং ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে নতুন ফসল উৎপাদন করা হয় তাকেই জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলে। তার মানে একটা ফসলকে যখন সংকরায়ন করে কি করা হয়, তার বংশগতিটাকে পরিবর্তন করে নতুন একটা ফসল কি করা হবে, উদ্ভাবন করা হবে। মানে ফসল একটা, কিন্তু সেটা থেকে নতুন আরেকটা উন্নত জাতের ফসল উদ্ভাবন করা হবে। এটাই মূলত জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। দেখো, সুপার হাইব্রিড ধানের চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে ব্যাখ্যা করো। সুপার হাইব্রিড ধানের বীজের গুণাগুণ এক প্রজন্মে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। চাষিরা এই বীজ পরবর্তীতে কি করতে পারে না, আর ব্যবহার করতে পারে না। আমরা যখন তোমার বইটা যখন রিডিং পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে একবার যখন সুপার হাইব্রিড ধানের বীজগুলো যখন ব্যবহার করা হয় তখন সেটাকে আর কি করা যায় না, পরবর্তীতে ব্যবহার করা যায় না। প্রতিবার চাষ করার জন্য তাদের নতুন করে আবার কি করতে হবে, বীজ সংগ্রহ করতে হয়। তাই সুপার হাইব্রিড ধানের চাষিদের জন্য বীজের সার্বভৌমত্ব কি করে দেয়, নষ্ট করে দেয়। ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা করো। ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষের উদ্যোগ নেয়। মৌসুম নির্ভরতা মুক্ত এনায়েতপুরের চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করতেন। এতে বছরে কিছু সময় তারা কাজ পেলেও একটা সময় কি থাকতেন, বেকার বসে থাকতেন। তাই পরবর্তীতে তারা কি করে, জমিতে ফসল না থাকার কারণে তাদের উঁচু জমিগুলো অনেক সময় পতিত পড়ে থাকতো। কিন্তু কৃষি কর্মকর্তার পরামর্শে চাষিরা BR3 বিপ্লব ধান, কলা, পেঁপে, লাল শাক, বেগুন ইত্যাদি সারা বছর চাষযোগ্য ফসলের আবাদ শুরু করে, যেগুলো সারা বছরই পাওয়া যায়। তা নাহলে প্রথম তারা যখন চাষ করতো তখন মৌসুমি ভিত্তিক ফল চাষ করার কারণে শুধুমাত্র ওই মৌসুমেই তারা ফসল উৎপাদন করতে পারতো, কিন্তু পরবর্তী যে মৌসুমগুলা সেগুলোতে তারা ফসল উৎপাদন করতো না। এতে করে তারা সারা বছরই কি থাকতো, বসে থাকতো। পরবর্তীতে তারা কি করলো, চাষের যে কর্মকর্তা তাদের সঙ্গে কৃষি কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারা কি করলো, সারা বছর চাষ করা যায় এমন মৌসুমি ফসল তারা আবাদ করতে শুরু করলো। এভাবেই তারা কি করলো, তাদের বেকারত্ব দূর করলো এবং সারা বছর আয়ের পথ সুগম করলো। কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়েতপুরের চাষিরা কিভাবে স্বাবলম্বী হয়েছিল বিশ্লেষণ করো। কৃষি কর্মকর্তারা এনায়েতপুরের চাষিদের মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করতে পরামর্শ দিয়েছিলেন। এনায়েতপুরের চাষিরা আগে মৌসুম ভিত্তিক ফসল চাষ করতো, এতে তাদের কৃষি জমি পতিত পড়ে থাকতো, তারাও বেকার বসে থাকতেন। এই জন্য পরিবারে অভাব অনটন লেগেই থাকতো। কৃষি কর্মকর্তা তাদের মৌসুমি নির্ভরতা মুক্ত ফসল চাষের পরামর্শ দেন। তারা কর্মকর্তার পরামর্শ মতো ধান সহ বিভিন্ন শাকসবজি চাষ শুরু করেন। এসব ফসলের উৎপাদন লাভজনক এবং বাজারে চাহিদাও প্রচুর। অসময়ে এবং এইসব ফসল উচ্চমূল্যে তারা কি হয়, বিক্রি হয়। ফলে এনায়েতপুরের চাষিরা বাড়তি অর্থ উপার্জন করে লাভবান হয়। অতএব কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়েতপুরের চাষিদের সারা বছর কাজের সুযোগ সৃষ্টি হয় এবং তারা স্বাবলম্বী হয় এবং সচ্ছলতার মুখ দেখেন। দুইটা কোশ্চেনের অ্যান্সার প্রায় কাছাকাছি, একই রকম। ওকে,
নেক্সট চলো আমরা পরবর্তী সৃজনশীল কোশ্চেনটা একটু সলভ করি। কৃষক রফিক টেলিভিশনে ভিয়েতনামের কৃষির উপর একটি প্রতিবেদন দেখেছিলেন। প্রতিবেদনে ভিয়েতনামের কৃষিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, চাষাবাদের ধরন, চাষিদের কার্যক্রমের চিত্র দেখানো হয়। এক পর্যায়ে উপস্থাপক বললেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার না করতে পারার কারণে তারা কি রয়েছে, পিছিয়ে রয়েছে। রফিক টেলিভিশনের অনুষ্ঠান থেকে ভিয়েতনামের চাষিদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে তারা এলাকার চাষিদের কি করেন, সংগঠিত করেন। তো চলো আমরা অ্যান্সারগুলো একটু দেখি। কৃষি কি? ফসল উৎপাদন, পশু পাখি পালন, মাছ চাষ, বনায়নের জন্য মাটির জৈবিক ব্যবহার আর ব্যবস্থাপনাই হচ্ছে মূলত কৃষি। নেক্সট দেখো, আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতেই, ব্যাখ্যা করো। প্রাচীনকালে মানুষ ফলমূল আরোহণ এবং তোমার পশু শিকার করে খাদ্য চাহিদা পূরণ করতো। যখন তারা দেখলো যে বীজ থেকে নতুন চারা গজাচ্ছে, তখন তাদের মনে নতুন নতুন চিন্তার আবির্ভাব ঘটে। ধীরে ধীরে তা বিকশিত হয়ে নতুন কৃষির নিত্য নতুন পন্থা তারা কি করতে থাকে, আবিষ্কার করতে থাকে। এরপর মানুষ খাবার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার প্রতিও মনোযোগী হয়ে ওঠে। তাই বলা যায় আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাত ধরেই হয়েছে। মানুষই কি করেছে, আদি যে কৃষিটাকে ছিল সেটাকে মানুষই কি করেছে, নতুনভাবে তার উৎপত্তি ঘটিয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, রফিক কিভাবে তার এলাকার কৃষকদের সংগঠিত করেন, ব্যাখ্যা করো। রফিক কি করেছিল, টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে যখন ভিয়েতনামের কৃষকদের কথা সে জানতে পারে, তখনই সে কি করে, সেটা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। একসময় ভিয়েতনামের কৃষির উৎপাদন ব্যবস্থা অনগ্রসর ও দুর্বল ছিল, কিন্তু কৃষক সমাজ সংগঠিত হওয়ার বর্তমানে ভিয়েতনামের কৃষিজ উৎপাদন প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। তাদের কৃষি সমবায় ভিত্তিক এবং সংগঠনগুলো অত্যন্ত সৃজনশীল এবং শক্তিশালী। সংগঠনগুলো স্থানীয় সরকারের বার্ষিক ব্যয়ের অন্তত 50% তারা যোগান দিয়ে থাকে এবং স্থানীয় কৃষি গবেষণা আর কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকে তারা কি করে, আর্থিকভাবে সহায়তা করে। এই সকল সংস্থার নীতি এবং কর্মপদ্ধতি নির্ধারণেও ভূমিকা রাখে। রফিক তার এলাকার কৃষকদের সাথে বৈঠক করলে কৃষকরা বুঝতে পারেন একা ফসল চাষ না করে সমবায়ের ভিত্তিতে চাষ করলে তারা বেশি কি হবে, লাভবান হবে। এভাবেই রফিক কি করে তার এলাকার কৃষকদের সংগঠিত করেন। নামের কৃষি ব্যবস্থাটা একটা সময় অনেক দুর্বল ছিল, কিন্তু পরবর্তীতে তারা যখন একটা সমিতি গঠন করে সবাই মিলে একসাথে সাহায্য সহযোগিতা করে, বিভিন্ন বিভিন্ন মানুষের কাছ থেকে তারা কি করে পরামর্শ নেয় এবং একটা সংস্থা গঠিত করে তারা কি করেছে, তাদের কৃষির অবস্থার উন্নতি করেছে। আর এটাই যখন রফিক যখন টেলিভিশনে দেখলো, তখন সেও কি করলো, কৃষকদের সঙ্গে বসে এই বিষয় নিয়ে আলাপ করেছে এবং তারা বুঝতে পারলো যে তারা হচ্ছে মিলেমিশে যখন কোনো একটা কিছু করবে, তখন তারা সহজেই কি করবে, সেই চাষটা তারা কি করবে, লাভবান করতে পারবে। বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি মূল্যায়ন করো। বাংলাদেশের কৃষি সম্পর্কে উপস্থাপক মন্তব্য করেছিলেন, বাংলাদেশের মতোই স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন চাষাবাদ পদ্ধতি সহজ করা যাবে, তেমনি ফসলের উৎপাদনও কয়েকগুণ কি করা যাবে, বৃদ্ধি পাবে। আধুনিক প্রযুক্তির সহায়তায় পুষ্টি, সার, খরা, বন্যা, তারপর হচ্ছে লবণাক্ততার সমস্যার মধ্যেও ফসল উৎপাদন করা সম্ভব হয়। কিন্তু কৃষি নির্ভর বাংলাদেশের মতো অন্যান্য স্বল্পোন্নত দেশের সরকার বা কৃষক সমাজ শুধু অর্থনৈতিক কারণে উন্নত কৃষি প্রযুক্তি আত্মস্থ এবং ব্যবহার করতে পারছে না, কারণ এজন্য দরকার পর্যাপ্ত পুঁজির। অন্যদিকে শিল্পোন্নত দেশগুলো পুঁজি ব্যবহারের মাধ্যমে কৃষিকে কী করছে, উন্নত করে শিল্পে পরিণত করছে। তাই বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার শুরু করা প্রয়োজন। অতএব বলা যায় যে কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি কী ছিল, যথার্থ ছিল। তাহলে তার মানে আমাদের কী করতে হবে, উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করে আমরা এই সমস্যার কী করতে পারি, সমাধান করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।